প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠানে। আমি আছি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে পরিচিত হব। তার আগে আমরা এক নজর একটু দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানার চেষ্টা করব। আজকে দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে যে জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে মামলার রায় প্রসঙ্গে কিছু কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে ৩-৪টি মামলার রায় অক্টোবরের মধ্যেই হয়ে যাবে এবং একই সঙ্গে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা সেটি নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন। তবে একই সঙ্গে তিনি এটিও বলেছেন বাংলাদেশের উচ্ছৃঙ্খলতা উস্কে দিচ্ছে ভারত। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সাগর রুনি হত্যা ১৩ বছর পূর্ণ হয়েছে আজ, এখনও কাটেনি এর রহস্য জট। তদন্ত সংস্থার দুর্বলতায় প্রায় ১১৫ বারের মতো সময় পেছানো হয়েছে এবং আজকে এটি নিয়ে সাংবাদিকদের উত্তর দিয়েছেন, কথা বলেছেন অ্যাডভোকেট শিশির মণি, তার আইনজীবী। তিনি বলেছেন সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা উচ্চ আদালতের নির্দেশে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তার তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে এবং ৪ এপ্রিল তদন্তের একটি সারসংক্ষেপ পাওয়া যাবে, এটি বলেছেন। এবং পরিবেশ উপদেষ্টা বলেছেন সাগর রুনি হত্যার বিচারে সরকার অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দুর্নীতির তালিকায় বাংলাদেশের এবারের অবস্থান ১৪তম, অর্থাৎ মোট ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৫১তম হয়েছে এবং ১৩ বছরের মধ্যে এটি সবচেয়ে খারাপ অবস্থা। এবং টিআইবি নির্বাহী পরিচালক বলেছেন এটি উদ্বেগজনক এবং গত ১৫ বছরের যে অনিয়ম তার একটি ক্রমাগত ফলাফলই এটি তিনি বলেছেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন কমিশনে একজন ইউএনডিপির একটি প্রতিনিধি দল দেখা করেছে এবং সেখান থেকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগেও স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, তবে ডিসেম্বরকে কেন্দ্র করে যেহেতু জাতীয় নির্বাচনের প্রস্তুতি হচ্ছে সেক্ষেত্রে পাইলটিং হিসাবে কিছু হতে পারে। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেগুলো আমরা আলোচনায় আনার চেষ্টা করব। তার ভিতরে একটি সংবাদ যেটি আগামীকাল বুধবার জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। এছাড়া রাজধানীতে আজকেও শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনারে যেটি দাবি আদায়ের যে চলমান আন্দোলন বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন সময় সেটি আজকেও আমরা দেখেছি। ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং তারপরে রয়েছেন ডক্টর আনোমা ইহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি নেতা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আজকের আলোচনায়। মিলন ভাই, আপনি অনুমতি দিলে আমি শিশির ভাইয়ের কাছ থেকে একটু শুরু করতে চাই। আজকে তো শুনবো ওনার কাছ থেকে। শিশির ভাই, আপনার কাছে যে বিষয়টি প্রথমেই জানতে চাই যে আমরা জানি যতটুকু যে সাগর রুনি হত্যা মামলার ১৩ বছর পূর্ণ হয়েছে এই হত্যার, এবং এই হত্যাকাণ্ডের পরে আমরা বারবার দেখেছি যে জলঘোলা হয়েছে, বারবার পিছিয়েছে, ১০০ বারের উপরে পিছিয়েছে এবং সবশেষ ৫ আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পরে উচ্চতর একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে এবং সেটি কাজ করছে। কাজের অগ্রগতি যতটুকু আমাদেরকে জানানো সম্ভব ততটুকু জানতে চাই। বিশেষ করে আপনি নিশ্চয়ই বলবেন নতুন তথ্য কী পেয়েছেন, এটি জানতে চাইলে নিশ্চয়ই বলবেন যে তদন্তের স্বার্থেই সেটি এখন বলা হবে না, কিন্তু সেটি না জানতে চেয়ে যদি এভাবে জিজ্ঞেস করি যে এতদিন কেন এটি আগালো না, বারবার কেন পেছালো? যেখানে যে সাগর রুনি হত্যাকাণ্ডের আজকে ১৩ বছর হয়েছে, এটি একটি এক্সেপশনাল মার্ডার কেস। আমাদের দেশে অতীতে এত সময় ধরে ইনভেস্টিগেট করে কোনো তদন্ত রিপোর্ট সাবমিট করা যায়নি। যে কয়টি মামলা আছে তার মধ্যে এটি প্রধানতম। এবং কেন তা হলো না, এই প্রশ্নের জবাবে নানান জনের নানান কথা আছে। তো যারা তদন্ত করছেন তারা এটাও তদন্ত করছেন যে কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট করা হয়েছিল কি না। যদি অবস্ট্রাকশন ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে কারা। একটি আশ্চর্যজনক বিষয় এখানে আছে, মামলাটি হওয়ার পরে ইমিডিয়েটলি ২০১২ সালেই যেটিকে র্যাবের কাছে পাঠানো হয়, এবং র্যাব কিন্তু বাংলাদেশের কোনো তদন্ত সংস্থার নাম না। র্যাব হলো একটা এক্সিকিউটিভ বডির নাম, তারা এক্সিকিউট করে, ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। মূল যে তদন্ত সংস্থা এটি পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আগে এফিশিয়েন্টলি ইনভেস্টিগেট করতো সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।
এর বাইরে আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট কোনো ইনভেস্টিগেশন সংস্থা নাই। এইবার সংস্কার রিপোর্টে আসছে যে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সংস্থা প্রতিষ্ঠা করতে হবে। ফলে এখানে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে অবস্ট্রাকশনের শিকার তো হয়েছেই, অন্যথায় এতদিন তো একটি ইনভেস্টিগেশন কনক্লুড করার সময় লাগতে পারে না। তখন যে আলামতগুলো বের হয়েছিল, আজ 13 বছর পরে এই আলামতের অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। একটা ক্রাইম সিনে যে ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকে, এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তো এখন আর ক্রিয়েট করা পসিবল না। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে তার জানালাটা কাটা ছিল, জানালাটা দিয়ে কে বের হয়ে গেল, সেখানে ডিএনএর কোনো সাইন আছে কিনা, ফরেনসিক ইনভেস্টিগেশনে কাউকে মেলানো যায় কিনা, সেখানে ডিএনএ টেস্ট করে কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায় কিনা, এই জিনিসগুলো এখন তো আর পসিবল না। একটু এ ব্যাপারে জানতে চাই যে ওই সময় যারা এর আগে ধাপে ধাপে যারা তদন্ত করেছে, বারবার গিয়েছে, ডিএনএ নিয়ে আসছে, তাদের কোনো রিপোর্ট কি তারা রেখে যায়নি? হ্যাঁ, আসছে। অতীতের তদন্তের অগ্রগতি রিপোর্ট ফাইলে আছে এবং এই ডিএনএটি পরীক্ষা করার জন্য আমেরিকাতে একটা ল্যাবেও পাঠানো হয়েছিল। জি। এবং সেই ডিএনএ রিপোর্ট আছে, ডিএনএ রিপোর্টটাও এখানে আছে। তারপরেও সেখানে প্রপার আইডেন্টিফিকেশন নাই। এখানে যেটা দেখানো হচ্ছে যে 2জন ব্যক্তি আসছে, এসে তাদেরকে এখানে কিল করেছে, কিল করে জানালা দিয়ে গ্রিল কেটে পালিয়ে গেছে। এই 2জন ব্যক্তিকে এখানেই কি আইডেন্টিফিকেশন শেষ, নাকি 2জন ব্যক্তিকে কেউ ব্যবহার করেছে, কেউ দূর থেকে তাদেরকে হাতেখড়ি হিসেবে ব্যবহার করেছে, নাটাইটা অন্য জায়গায় ছিল, কনস্পিরেসিটা অন্য জায়গায় ছিল, তারা ছিল এক্সিকিউশনে আর প্ল্যান ছিল অন্য জায়গায়। এটিও একটি বড় ধরনের তদন্ত সংস্থার সফলতার ব্যাপার যদি এটা বের করতে পারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 2জন মানুষ আসলো, এদের 2জনকে মেরে ফেললো, তারপরে জানালা কেটে চলে গেল। এটা ইটস নট দ্যাট মাচ সিম্পল। যদি দ্যাট মাচ সিম্পল না হয়ে থাকে, তাহলে বাকি ইফট এবং বাটের রেজাল্টগুলো কী হবে, ওই প্রশ্নগুলোর উত্তর কোথায় হবে? যেহেতু 13 বছর চলে গেছে, এখানে অনেক কিছুই লিঙ্ক করাটা চ্যালেঞ্জিং। তারপরেও যাদেরকে দায়িত্ব দিয়েছে টাস্ক ফোর্সে, দে আর ভেরি এফিশিয়েন্ট অফিসার্স, যাদের এই ধরনের রহস্য উন্মোচনের ট্র্যাক রেকর্ড আছে, তাদেরকেই আইডেন্টিফাই করেছে সরকার। তো সরকারকে আমি এই দেখলাম যে দে আর ভেরি উইলিং, ভেরি সিনসিয়ার, দে ডিপ্লয়েড ভেরি এফিশিয়েন্ট অফিসার্স এবং দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট। বাকিটা তদন্ত রিপোর্ট আসলে পরে পাবলিক ডকুমেন্ট হওয়ার আগ পর্যন্ত আর বলা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটি আপনাকে আমি শুরুতেই যেটি আমরা বলছিলাম আলোচনার আগেই, যে আপনি আজকে বলেছেন যে 4 এপ্রিল এটির একটি সারসংক্ষেপ পাওয়া যাবে, সেটি কি মানে তদন্ত প্রতিবেদন, নাকি সেটি একটা প্রাথমিক কিছু? আপনারা হাইকোর্টের নির্দেশনা হলো 6 মাস সময় দিয়েছিলেন, যে যেদিন হাইকোর্টের আদেশটা রিসিভ করবে মিনিস্ট্রি অফ হোম, সেদিন থেকে 6 মাসের মধ্যে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করবে। তাহলে এই টাস্কফোর্সের টার্মস অফ রেফারেন্সটা কি? এই টাস্কফোর্স যে গঠিত হলো মিনিস্ট্রি অফ হোমের অধীনে, তাদের টার্মস অফ রেফারেন্সটা হলো, কোর্ট বলেছেন যে লাস্ট বারের মতো আমি সময় দিলাম, এই সময়ের মধ্যে হাইকোর্টের কাছে তদন্ত রিপোর্ট সাবমিট করবে। যদি কোনো কারণে ফর এনি টেকনিক্যাল রিজন, কোনো এক্সপার্টস অপিনিয়ন, কোনো ফরেনসিক ডকুমেন্ট, কোনো ফরেনসিক এক্সামিনেশন দেশে বা দেশের বাইরে, কিংবা কোনো ডিজিটাল এভিডেন্স, এটাকে যদি অথেন্টিসিটি টেস্ট করতে গিয়ে আরও কিছু সময় নিতে হয়, তাহলে আদালত যদি অ্যালাউ করেন তা নিতে হতেও পারে। আদারওয়াইজ 4 এপ্রিলের মধ্যেই এটি আদালতে সাবমিট করতে হবে। চার্জশিটই হোক আর চূড়ান্ত রিপোর্টই হোক, পুলিশের রিপোর্ট সাবমিট করতে হবে। আচ্ছা, মিলন ভাই, আপনার কাছে একটু এই প্রসঙ্গে একটা ব্যাপারে একটু আপনারও একটু মতামত জানতে চাই। সেটি হচ্ছে যে আজকে গণমাধ্যমের কাছে আমাদের বিশেষ প্রতিবেদনের জন্য যিনি বক্তব্য দিয়েছে, তার কাছেও তিনি বলেছেন, আদালতেও বলেছেন, বিশেষ করে সাগর সারোয়ারের ভাই, যিনি এই মামলার সেই শুরু থেকে আমরা যাকে দেখে আসছি, তারা এক ধরনের আশাবাদ দেখছেন এবং তারা আশাবাদী হতে চাচ্ছেন এই জায়গা থেকে যে তাদের অভিযোগ যে গত সরকার এটিকে বিভিন্নভাবে প্রলম্বিত করেছে। আশা করছেন তারা যে এখন এই মামলার জট রহস্য কিছুটা মানে উন্মোচন হবে এবং তারা হয়তো একটা বিচারের ব্যাপারে অনেকটা তাদের বক্তব্যে আশাবাদী মনে হচ্ছে। তাহলে কি আগের সরকার, আমি যদি ধরি যে আগের সরকারের সময় যেহেতু এটি বারবার পিছিয়েছে, যে মামলাগুলো সাধারণত পিছায়, সেখানে আমরা ধরে নেই যে কোনো একটা কারণও থাকতে পারে, তা নাহলে তো সরকারের সামনে তো সেটা বড় দায়, কেন পরিষ্কার করতে পারছে না? এটি নিয়ে অনেক আলোচনা আছে, রহস্য আছে, অনেক বক্তব্য আছে। আমরা সাংবাদিক সমাজের যখনই আমাদের সাংবাদিক পরিচয় কেউ পান, তখনই বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, জিজ্ঞেস করে যে এই মামলার কি অবস্থা।
আপনারা রাজনৈতিক কোনো কারণে কি এই মামলা পেছাচ্ছে আপনার কি মনে হয় এর আগের 15 বছরে? ধন্যবাদ 13 বছর। আপনাকে। সহ আলোচক উনি যা বললেন, আমার মনে হয় উনি সঠিক পথেই এবং সঠিকভাবে ব্যাখ্যা দিয়েছেন। দেখুন, মামলাটি যখন হয়েছিল তখন কিন্তু সাবেক পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী বলেছিলেন সাহারা খাতুনের সময়, যখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, 24 ঘন্টা যে আমরা কি বেডরুম পাহারা দেব, যখন জি। বলা হয়েছিল 24 ঘন্টা। বলেছিলেন। মানে এই ধরনের কথা তুচ্ছ তাচ্ছিল্যভাবে যে আমরা কি বেডরুম পাহারা দেব, আসুন সেটা বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে করা হবে। সেই মামলাটি 13 বছর গড়িয়ে গেল এবং এটা 113 বার এটার পিছিয়েছে। 113 বার পিছিয়েছে, কেউ না কেউ তো পিছিয়েছে। অবশ্যই। আমি তো মনে করি আজকের এই সরকার 113 বার যারা পিছিয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। আমি বলছি না তাদেরকে আসামির কাঠ দাঁড়া করা, না, কেন পিছালো? কেন পেছালো। আর আমাদের লয়ার সাহেব, বিজ্ঞ আইনজীবী যেটা বললেন যে এই পিছনের কারণে অনেক এভিডেন্স হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে। এই যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, এক্স্যাক্টলি এই জায়গাটাতে নিয়ে আসা হলো, এই জন্য দায়ী ব্যক্তিদেরকেও আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, কারণ ইট শুড বি ইন এ স্ট্যান্স যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটি বিষয় মনে আছে কি না, আপনারা সাংবাদিকেরা জি। এটা নিয়ে হইচই করেছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমার এই এলাকার ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এবং যিনি হইচই করেছিলেন ইকবাল সোবহান চৌধুরী, আপনারা তাকে রাতারাতি মন্ত্রীর পদমর্যাদায় দিয়ে দিলেন। তো এই যে ওনাকে মন্ত্রীর পদমর্যাদায় ডক্টর মহিউদ্দিন খান দিয়ে দিলেন, এখানে কি কারণটা ছিল? সাংবাদিকরা ওই সময় চুপ হয়ে গেছিল হঠাৎ করে। সকলে চুপ হয়ে গেল, কেন এটা করা হলো? আমি তো মনে করি ওনাদেরকে এই জায়গায় আনতে হবে, কারণ আপনি একটি বিচারকে পিছিয়ে দেওয়ার জন্য আপনি তাদেরকে প্রলোভন দেখিয়ে পুরা সোসাইটিকে, অর্থাৎ এই আমাদের সাংবাদিক সোসাইটিকে আপনি চুপ করালেন। ইট ইজ, আমি দেখি প্রত্যেকটা পদে পদে তারা ক্রাইম করেছে। জি। ইনভেস্টিগেশনের যারা ছিল আমি মনে করি তাদেরকেও ডাকতে হবে। ফার্দার মোর ওনারা কথা দিয়েছেন যে এটা ইমিডিয়েটলি এটা একটা রেজাল্ট বেরোবে, এটা আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। এখন আপনার প্রশ্নটি হলো এটাতে রাজনীতি জড়িত ছিল কি না? নিশ্চয়ই রাজনীতি জড়িত না থাকলে একটি সরকার এই মামলাটিকে এতটা গুরুত্ব দিয়ে এবং এত দাবি দেওয়ার মুখে এটাকে কেন পেছানো হলো, এবং কি ডকুমেন্টস সেদিনকে সাগররুনি ল্যাবটাকে তো উদ্ধার করা হয়েছে, সেই বিষয়গুলো জাতির সামনে এই সরকারকে আনতে হবে, এটা আমাদের দাবি। আচ্ছা, আমরা এই বিষয়টি নিয়ে, যেহেতু এটি একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে 4 এপ্রিল, নিশ্চয়ই আমরা এটি নিয়ে খুব বেশি আলোচনা করলেও শিশির মণি ভাই আপনার কাছ থেকে মনে হয় খুব বেশি এটি নিয়ে উত্তর পাওয়াটাও সমীচীন হবে কিনা, কিংবা আপনি আগেই বলেছেন যে যতটুকু তদন্তের স্বার্থে যতটুকু বলা যায় সেটুকু বলবেন। আমরা একটু প্রসঙ্গটি পরিবর্তন করি, বিচারের ক্ষেত্রেই থাকি। জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে আজকে আইন উপদেষ্টা তিনি সংবাদ সম্মেলনে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, তার ভিতরে জুলাই গণহত্যার ব্যাপারেও কথা বলেছেন। তিনি যেটি বলছেন তার ভিতরে একটা উল্লেখযোগ্য জায়গায় তিনি বলেছেন যে বিচারের অগ্রগতি নিয়ে অনেক অসন্তুষ্টি আছে। এইটি ধরেই যদি আমি আপনার কাছে শিশির মণি ভাই জানতে চাই যে এই যে অসন্তুষ্টি আছে উনি বলছেন, তার মানে কি বিচার যেভাবে যে গতিতে আগানো দরকার সেই গতিতে আগাচ্ছে না, খানিকটা পেছনে, নাকি বিচারে কোনো দীর্ঘসূত্রিতা আছে? অসন্তুষ্ট কেন উনি বললেন? আমার তো মনে হয় যে বিচার প্রক্রিয়াটা শুরু করার আগে তো একটা ইনভেস্টিগেশন প্রসেস আছে। এখনো কিন্তু বিচার প্রক্রিয়া স্টার্ট হয়নি। যে বা যারা বলছে যে বিচার শুরু হয়ে গেছে বা যাচ্ছে, এটি কিন্তু মিসকনসেপশন থেকে বলছে। এই ট্রাইব্যুনালের সামনে প্রসেসটা কি? প্রসেসটা হলো একটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন হয়ে একটা রিপোর্ট হবে। এক্স্যাক্টলি। এই রিপোর্টটা প্রসিকিউশন অফিসে জমা পড়বে। প্রসিকিউশন অফিস তার সামারি করবে, সামারি করে জমা দিবে হলো ট্রাইব্যুনালের সামনে। ট্রাইব্যুনাল এটা পর্যালোচনা করবেন। প্রাথমিক পর্যালোচনা শেষে যদি মনে করেন যে এর মধ্যে প্রাইমা ফেসি কেস আছে, তাহলে তারা এটাকে আমলে গ্রহণ করবেন। 300টি অভিযোগের ভিতরে এ পর্যন্ত মাত্র 16টি অভিযোগ হয়েছে, যদিও সময়টিও বেশি না। এই যে প্রসেসটা, জি, ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট জমা পড়েনি। সেকেন্ড প্রশ্ন হলো, তদন্ত রিপোর্ট জমা যেহেতু পড়েনি, আমলে গ্রহণের প্রশ্ন আসছে না।
ওয়ারেন্ট ইস্যু করারও প্রশ্ন আসছে না এট দিস স্টেজে। ফলে এখন ফার্স্ট কাজটা হলো ইনভেস্টিগেশন। একটা বিচার করতে গেলে তো এভিডেন্স কালেকশন করতে হবে, হার্ড এভিডেন্স। এখানে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাসিভ ঘটনা সারা দেশ জুড়ে। এখানে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে বলছে, এই হেলিকপ্টার গুলি করার সিদ্ধান্ত কোথায় হলো, কোন মিটিংয়ে হলো, সেই মিটিং রেজলিউশন পাওয়া যায় নাকি, অডিও ভিডিও পাওয়া যায় নাকি, সেই মিটিংয়ের ইনস্ট্রাকশন কারা দিল, ওয়াকি টকিতে কারা ইনস্ট্রাকশন দিল, ডিজিটাল মোডে কারা ইনস্ট্রাকশন দিল, এনটিএমসি থেকে তাদের ফোন কল আনা যায় নাকি, তাহলেই বোঝা যাবে যে হু পাস দ্য অর্ডার অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য মোড অফ গিভিং অর্ডার। এখানে তো যারা উচ্চতর ব্যক্তিবর্গ আছে তাদেরকে যদি লায়াবল করতে হয়, তাদেরকে তো আর গুলি করেছেন এই কথা বলে লায়াবল করা যাবে না, তাদেরকে আনতে হবে কমন রেসপন্সিবিলিটির পার্ট হিসেবে। তা যদি হয়ে থাকে তাহলে এই কমান্ডটা কোথায় দিয়েছেন? ফর এক্সাম্পল, মিনিস্ট্রি অফ হোমের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার যদি রেসপন্সিবিলিটি থেকে থাকে ওভার পুলিশ বিডিআর, তাহলে তিনি এই সিদ্ধান্ত কোথায় নিয়েছেন, কোন মিটিংয়ে নিয়েছেন, এই বৈঠকে কে কে ছিল? আমার তো মনে হয় যে এই সমস্ত মামলায় ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত রাজসাক্ষী জোগাড় করা। কারণ ওই প্রাইম মিনিস্টারের গণভবনে ওই দিন 4 তারিখে কিংবা অন্য তারিখে সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে কারা কারা হাজির ছিল এবং সেই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে, কী ইনস্ট্রাকশন এসেছে, এই হার্ড এভিডেন্সগুলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলছি যে রাইফেল দিয়ে স্নাইপার দিয়ে গুলি করেছে, ইউজ করেছে, ল্যাথাল উইপন ইউজ করেছে, তো ল্যাথাল উইপন ইউজ কি একজন বললেই করতে পারে না? এটা তার কমন স্ট্রাকচারের মধ্যে একটা ডিসিশন হতে হবে। যদি বিডিআর ইউজ করে থাকে তাহলে বিডিআর একটা ডিসিশন হয়েছে, দরবার হয়েছে, আলোচনা হয়েছে। এই হার্ড এভিডেন্সগুলো সংগ্রহ করার ক্ষেত্রে প্রসিকিউশন ইজ ডুইং ভেরি ওয়েল ইন মাই আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু এই সঙ্গে একটু উত্তর দিবেন যদি জানা থাকে আপনার, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা এটিও শুনেছি, এরকম অভিযোগও শুনেছি যে এই ট্রাইব্যুনালকে এই এভিডেন্সগুলো দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত অথরিটিকে সহযোগিতা করার কথা তারা পর্যাপ্ত বা অনেকটাই সহযোগিতা করছে না। যদি এরকম অভিযোগটি সত্য হয় তাহলে কারণ কি? দেখুন, এখানে এই অভিযোগ শুধুমাত্র একটা ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, গোমের যে জায়গাটুকু পরিদর্শন করার কথা ছিল এবং গোমের যে জায়গাতে যে সমস্ত সেন্সিটিভ ব্যক্তিবর্গকে আসামি করা হয়েছে সেটা পত্রিকা আসছে, কোথায় যেতে পেরেছে আর কোথায় যেতে পারে নাই। কিন্তু তার বাইরে যেমন সবচাইতে বড় এভিডেন্সের হাবটা হলো এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন কমিশন। কারণ হলো তখনকার দিনের ফোন কলগুলো ভেরি ইম্পর্টেন্ট, তখনকার দিনের হোয়াটসঅ্যাপগুলো খুব ইম্পর্টেন্ট, হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন। এই আইনে বিধান আছে ডিজিটাল এভিডেন্স উইল বি অ্যাকসেপ্টেড। নর্মাল আইনে আগে বিধান ছিল না, কিন্তু এই আইনে বিধানে বলে দেওয়া হয়েছে কেউ যদি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, যদি রিট্রিভ করা যায়, দ্যাট উড বি প্রাইমারি এভিডেন্স। ফলে আমার বিবেচনায় প্রসিকিউশন তো না, এখনো ইনভেস্টিগেশন এজেন্সি, ইনভেস্টিগেশন এজেন্সি ইজ ডুইং ভেরি ওয়েল। সিআইডির কাছে তারা টেস্ট করতে পাঠিয়েছে, অথেন্টিসিটি টেস্ট, ভয়েস টেস্ট। একটা অডিও রেকর্ড আপনি ব্যবহার করবেন, এর অথেন্টিসিটি তো টেস্ট করতে হবে, আর না হলে তো হাস্যকর বিচার হবে। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড ওপেন বিচার করতে হবে, এটা তো লাইভ বিচার করতে হবে, তো ক্লোজ বিচার করতে পারবেন না। ইন্টারন্যাশনাল লয়াররা সেখানে আসুক, বাংলাদেশের লয়াররা থাকুক। এই আয়োজনটুকু সামনে অগ্রসর হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আসামির রাইটও দেখতে হবে, যেন তেনভাবে বিচার বলতে তো কিছু থাকবে না। এখন এক্সপেকটেশন তৈরি হয়েছে, আজকে ঘটনা ঘটেছে, মাত্র 6 মাস গেল। এই মামলার ক্ষেত্রে আসলে রাজসাক্ষীর কথাটি বলছিলেন, রাজসাক্ষী আসলে পাওয়া যেতে পারে কিনা, বা রাজসাক্ষী হতে গেলে সেটার কিসের ভিত্তিতে কিভাবে হবে সেটি কারা নির্ধারণ করবে? দেখেন, আমি বলছিলাম যে ইনভেস্টিগেশনটাই, দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন ইজ টু কালেক্ট এভিডেন্সেস, হার্ড এভিডেন্সেস, ডকুমেন্টারি এভিডেন্সেস, অকিউলার এভিডেন্সেস, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস। এগুলো যদি প্রপারলি প্রেজেন্ট করা যায় তাহলে ট্রায়াল প্রসেস বিকামস ভেরি ইজি। আর এখানে যদি শৈথিল্য থাকে, প্রপার এভিডেন্স কালেকশন করা না যায়, দেন ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি কোয়েশ্চেন উইল বি রেইজড বাই দি ইন্টারন্যাশনাল অথরিটিস। এই ট্রাইব্যুনালের বিচারটা হচ্ছে, এই বিচারটা তো বাংলাদেশের মাটিতে সীমাবদ্ধ নয়, এটা তো পৃথিবীর ইতিহাসে যে সমস্ত জায়গায় এই বিচার হয়েছে, রুয়ান্ডায় হয়েছে, ইউগোস্লাভিয়ায় হয়েছে, সিয়েরা লিওনে হয়েছে, তারা তো এগুলো দেখবে, এই ডকুমেন্টগুলো পড়বে। সেজন্য কোয়ালিটি অফ এভিডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা এনশিওর করার একমাত্র দায়িত্ব হলো ইনভেস্টিগেশন এজেন্সিস, এবং আমার বিশ্বাস দে আর ডুইং ওয়েল। আচ্ছা, অ্যান্ড সেকেন্ড কথা যেটি আপনি বলছেন যে রাজসাক্ষীর কথা, আমাদের ক্রিমিনাল প্রসিজিওর কোড আর হলো এখন যে আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এখানে একটা কনসেপ্ট আছে টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিশ।
অর্থাৎ এই অপরাধে যিনি অ্যাকমপ্লিস ছিলেন, নিজে জয়েন করেছেন, পার্টিসিপেট করেছেন, এমন কোনো ব্যক্তি যদি ফুল এবং ট্রু ডিসক্লোজার অফ দি ইভেন্ট ইনক্লুডিং হিম বলতে চায়, ডিসক্লোজ করতে চায়, তাহলে আইনে অপশন আছে, সে কিছু সুযোগ সুবিধা পাবে। তাকে আর আসামি করা যাবে না, হি উইল বি ট্রিটেড এজ উইটনেস। এবং এই উইটনেস একজন চাইলেই হয়ে যেতে পারবে, এটা আইনের বিধান নয়। এই উইটনেস কে হবে কে হবে না, এটা প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল বিচার করবে, কোর্ট বিচার করবে। এটি প্রচলিত সিআরপিসিতেও আছে এবং এই আইনেও এই বিধান আছে। তো এটা আমি কেন বলছি, কারণ কনস্পিরেসি যদি প্রমাণ করতে হয়, কমান্ড রেসপন্সিবিলিটি যদি প্রমাণ করতে হয়, কনস্পিরেসি টু কমিট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কনস্পিরেসি টু কমিট জেনোসাইড যদি প্রমাণ করতে হয়, তাহলে ওয়ান অফ দি কনস্পিরেটরকে হাজির থাকতে হবে ইন এ মিটিং। তবেই সে বলতে পারবে ওই মিটিংয়ে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে, কি আলোচনা হয়েছে, কে কি ইনস্ট্রাকশন দিয়েছে, টু ডু অ্যান্ড নট টু ডু, কী করতে বলেছে, কি না করতে বলেছে। এই এভিডেন্সগুলো তিনিই দিতে পারবেন যিনি নাকি পার্টিসিপেন্ট, অকিউলার এভিডেন্স। আর এর বাইরে যদি ডকুমেন্টারি এভিডেন্স হয়, তাহলে কাগজপত্র লাগবে, অডিও ভিডিও রেকর্ড লাগবে। সেই মিটিংয়ের রেকর্ড যদি হাজির করা যায় কোর্টে, দ্যাট উড বি কোয়ালিটি এভিডেন্স। বিচার করতে গিয়ে কিন্তু অবিচার করা যাবে না। উই অল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। The rights of the accused must be protected. যখন বিচার করা হচ্ছে তখন অ্যাকিউজডের কতগুলো ডিফেন্সের রাইট আছে, এই রাইট তাকে দিতে হবে। তাকে ক্রস এক্সামিনেশনের রাইট দিতে হবে, তাকে তার উইটনেস হাজির করার রাইট দিতে হবে, তাকে প্রপার ক্রস এক্সামিনেশনের মধ্য দিয়ে ডকুমেন্ট হাজির করার স্কোপ দিতে হবে। এগুলো না দিয়ে তো আর বিচার করা যাবে না। এই জন্য বিচারের একটা প্রসিডিউরাল পার্ট আছে আর একটা মেরিটের পার্ট আছে। প্রসিডিউর শেষ না করে, তবে আমরা দেখেছি ইংল্যান্ডে, আমেরিকায়, পৃথিবীর উন্নত দেশগুলোতে, বিশেষ করে আমেরিকায় টানা ট্রায়াল চলে। যেমন বলা হয় যে আগামী 3 দিনে এই মামলা ট্রায়াল শেষ হবে। সকাল 9টা থেকে শুরু হয়, বিকাল 5টা থেকে উইটনেস এক্সামিনেশন হয়, সকাল 9টা থেকে আবার পরের দিন হয়, জুরিরা আসে, তারপরে পরের দিন হয়। এভাবে 3 দিন, 4 দিন, 5 দিনে ট্রায়াল শেষ হয়। সাথে বলে দেওয়া হয় যে এই সময়ে জুরিরা পত্রপত্রিকা পড়তে পারবে না, টেলিভিশন দেখতে পারবে না, কোনো খবর দেখতে পারবে না। সো দিস প্রসেসে এই ট্রাইব্যুনালে যদি প্রপার ফরম্যাটে চলে যায়, যেখানে উইটনেস ডাকা হবে, যেখানে এক্সিবিট করা হবে, ডকুমেন্ট এক্সিবিট করা হবে, ওই সময়টুকু আমার ধারণা, যেহেতু এর বাইরে আর কোনো এই ট্রাইব্যুনালের অ্যাসাইনমেন্ট নাই, দিস ইজ দ্য অনলি পারপাস ফর উইচ ট্রাইব্যুনাল হ্যাজ বিন এস্টাবলিশড। এখানে এটা প্রপারলি করা পসিবল হবে, কুইকলি করা পসিবল হবে, মেনটেনিং অল কোয়ালিটিস। রাজসাক্ষী পাওয়া যাবে বলে মনে হয় কিনা? ওয়েল, এটা ইনভেস্টিগেশন এজেন্সি ভালো বলতে পারবে, সময়ে বলে দিবে কারা রাজসাক্ষী হতে চান, এবং তার কৃতকর্ম, তাদের কৃতকর্ম যদি তাদের সামনে উপস্থাপন করা হয়, দিজ আর দি হার্ড এভিডেন্স উই কালেক্টেড। ইউ সি, আইদার ইউ বি অ্যাকিউজড অর ইউ বি উইটনেস। যদি উইটনেস হতে চায়, দেন হি উইল বি গিভেন সাম প্রিভিলেজেস। যদি উইটনেস না হয়ে অ্যাকিউজড হতে চায়, দেন হি উইল ফেস দ্য ট্রায়াল। দ্যাট শুড বি দি ক্রাইটেরিয়া। ওকে, আপনাকে এই ইস্যুতে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আগামীকাল, এখন আর বলবো না, আজকেই, যেহেতু আমরা রাত 12টার পরে আলোচনা করছি, আজকে হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, তারা প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু তারা একদিন এগিয়ে এটি বুধবার করেছে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে তদন্ত প্রতিবেদন, সেটি আমাদের কতটুকু কাজে লাগতে পারে, আর আন্তর্জাতিক অপরাধ যে আদালত রয়েছে সেখানে কোনো এই এভিডেন্সে, মানে এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কোনো মামলা করার সুযোগ থাকতে পারে কিনা? না, এটি যে তদন্ত করছেন যারা, জি, এই তদন্তের একটা ইন্টারন্যাশনাল ভ্যালু আছে। জি, এই তদন্ত রিপোর্টটা যখন পাবলিক হবে, that report will be referred to many other places, including Human Rights Watch, Amnesty International, and other international bodies, including UK Foreign Office, USA Office, and diplomatic value এই তদন্ত রিপোর্টের অনেক এটা বেশি। সার্টিফিকেট হয়ে থাকবে, সার্টিফিকেট হয়ে থাকবে, because this is an impartial investigation, inquiry committed by them. সুতরাং this is more reliable, dependable, acceptable, and more convincing. At the same time, আরেকটা জিনিস এখানে হবে, এই আইনে একটা বিধান আছে, the national international report may be produced before the tribunal. এখন যদি প্রসিকিউশন মনে করে এই রিপোর্টটাকে তারা এভিডেন্স আকারে ব্যবহার করবে, তাহলে দে ক্যান এক্সিবিট ইট বিফোর দ্য ট্রাইব্যুনাল। এই ক্ষেত্রে শর্তটা হলো আসামিকে ওই রিপোর্টের উপর ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হবে। আরেকটা ডিফিকাল্টি হবে, যদি ট্রাইব্যুনাল মনে করে, প্রসিকিউশন মনে করে যে রিপোর্টটা তারা ট্রাইব্যুনালের সামনে ব্যবহার করবে, তাদের মতে যদি পজিটিভ কিছু থাকে, তাহলে রিপোর্টের প্রিপেয়ার করেছেন যিনি প্রস্তুতকারক,
তাদেরকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করতে পারেন। ওকে, আমরা একটু মিলন ভাই অনেকক্ষণ পরে আপনার কাছে একটু যাচ্ছি। সেটি হচ্ছে যে এই বিষয়ে আপনাকে ছোট্ট প্রশ্ন করব, তারপরে অন্য প্রসঙ্গে আমরা বেশ কয়েকটি প্রশ্ন আসে। তো এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, একটু আপনার মতো করেই উত্তর দেন। সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে কাজ শুরু করেছে, এটি 4 মাসের বেশি মনে হয় হবে না। তো এই স্বল্প সময় তারা যতটুকু এগিয়েছে, আমি প্রথমেই বলেছিলাম, তার ভিতরে আরও বলি যে মোট 300-র উপরে অভিযোগ জমা পড়েছে। তার যাচাই বাছাই করে এখন পর্যন্ত 16টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন, এবং কাজ চলছে। এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে শিশির মনির ভাই এটি বোঝানোর চেষ্টা করছিলেন যে কোন প্রক্রিয়া এটি আগায়। সার্বিক বিবেচনায় আপনার কাছে কি মনে হয়, আপনি সন্তুষ্ট কিনা যে যতটুকু বিচারে গিয়েছে, নাকি আপনি আইন উপদেষ্টার সাথে একমত? দেখুন, এই শিশিরমণি সাহেব যেভাবে কথাগুলো এক্সপ্লেইন করলেন, আমি কোনো নাথিং রং সো ফার আই ক্যান সি হোয়াট হি ইজ এক্সপ্লেইনিং। আমি আগে বলছিলাম জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। আবার আমি এটাও বলতে পারি জাস্টিস হারিড, জাস্টিস বারিড, এটাও আমি বলতে পারি। সেই ক্ষেত্রে অক্টোবরে 3-4টি মামলার ডিসিশন চলে আসবে বলে আমরা শুনছি। এনিওয়ে, আমি ওনার কাছ থেকে যে হিংস পেলাম তাতে দেখলাম এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা ওনাদের কমিটমেন্ট, এবং ফ্যাক্টস ফাইন্ডিং থেকেও ওনারা অনেক কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করবেন। এই ক্ষেত্রে আমি যে জায়গাটি যেতে চাচ্ছি সেটি হচ্ছে দুটি জিনিস হয়েছিল। একটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, আর ছিল পলিটিক্যাল ডিসিশন। জি, The administrative decision PM to others, those who are related, a decision making process রয়েছে বিজিবি বা বিডিআর আর কি বলি আমি পুলিশ, সেটা ওনার সেই রাউটটা ওনারা ঠিক করে নিয়েছেন। বাট পলিটিক্যাল ডিসিশন হয়েছে এই জেনোসাইডের জন্য। লেট মি মেনশন যে ওবায়দুল কাদের অ্যাজ এ সেক্রেটারি জেনারেল অফ দ্য পার্টি, উনিও কিন্তু এই জেনোসাইডের আহ্বান জানিয়েছেন, এবং তাদের হাতুড়ি লীগ, চাপাতি লীগ তাদের রয়েছে। এবং উনি বলেছে যে এক ছাত্রলীগই যথেষ্ট। হ্যাঁ, আমরা দেখেছি ইভেন মিডিয়াতে, যেটা ওনারা সেই উইটনেসগুলো কালেকশন করছেন, সেই জায়গাতে আমরা দেখেছি। তা আমার এখানে একটু জানার বিষয় ছিল যে ডিরেক্টলি যারা এইটাতে ইনভলভ, মিনিস্ট্রির ক্যাটাগরিতে বা ডিসিপ্লিনে যারা পরে অ্যাকর্ডিং টু হোম মিনিস্টার, পুলিশের আইজিপি, সেগুলি ওনারা নিয়েছেন। বাট এই যে পলিটিক্যাল আমার কচুয়াতে বা অন্য জায়গায় যেগুলো হয়েছে, সেই জায়গাটা আমি জানি না, কাউকে ওনারা এই জায়গায় কিছু করছেন কিনা সেটা আমরা জানি না। সেটা একটা আমার জানার ইচ্ছে ছিল আর কি। এই প্রশ্নটির উত্তর আমি পাইনি, দ্যাটস অল আমি বলতে পারি এই জায়গায়। বাট সো ফার ওনারা যেভাবে এগুচ্ছেন, আমার মনে হয় দে আর ইন দ্য রাইট ট্র্যাক অ্যান্ড দে আর মেনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং ইন ফিউচার যেন কোনো কোশ্চেন এটাতে অ্যারাইজ না করে সেই ধরনের ইনভেস্টিগেশন ওনারা করছেন এবং করবেন বলে আমরা আশা করি। আমরা দেখছি করছেন ওনার স্টেট। আপনার কাছে আমরা যাব আবার একটু, যেহেতু আপনি একটা প্রশ্ন তুলছেন, যেহেতু আমরা আবার এই প্রসঙ্গে ব্যাক করবো না, হিসেবে আপনি এখনই চাইলে উত্তর দিতে পারেন যেটি মিলন ভাই যে জিনিসটি জানতে চেয়েছে। উনি বলছেন যে কমন স্ট্রাকচারের মধ্যে যাদের আছে তাদেরকে আনা হচ্ছে, বাকিটা পলিটিক্যাল স্ট্রাকচার আছে আরেকটা। তো এখানে দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা এত বড় না যে অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু ডিল করতে পারে। But what they are doing, they are trying to set their priority. আচ্ছা, এই সেটিং প্রায়োরিটির মধ্যে যে কয়টি বিষয়কে আগে নিয়ে আসার চেষ্টা করছে, তার মধ্যে স্পেসিফিক কিছু ঘটনা, স্পেসিফিক কিছু ব্যক্তি, স্পেসিফিক কিছু ইস্যুকে তারা আগে প্রায়োরিটি করার চেষ্টা করছে। হ্যাঁ, অনেক তদন্তের জন্য কমপ্লেইন জমা পড়ছে, এটা সঠিক কথা, কিন্তু সবগুলি তদন্ত রিপোর্ট একই সাথে একইভাবে প্রায়োরিটি সেট করে করা পসিবল না। তাহলে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ম্যান পাওয়ার লাগবে এখানে। ফলে কারণ হিউজ ফ্যাক্ট, তো এক যাত্রাবাড়ির ঘটনার যে এভিডেন্স এবং অডিও ভিডিও আসছে, এটা দেখলে অনেক এখান থেকে প্রপার অডিও ক্লিপস, প্রপার ভিডিও ক্লিপস বাছাই করে ট্রান্সক্রিপ্ট করে আদালতের সামনে হাজির করা যে পেইনফুল জব, এই পেইনফুল জব করার জন্য অনেক ম্যান পাওয়ারের প্রয়োজন। সাভারে যা হয়েছে, এই যে লাশ পুড়িয়ে দিয়ে যে ঘটনাটি ঘটেছে, এটি আরও মর্মান্তিক। তারপরে এই যে এখানে টেলিভিশন সেন্টারের সামনে রামপুরায় যা হয়েছে, তারপরে এই প্রাইভেট ইউনিভার্সিটির সামনে যা হয়েছে, মিরপুরে যা হয়েছে, উত্তরায় যা হয়েছে, এগুলো এবং যাত্রাবাড়ির ঘটনাগুলো খুব বিভৎস। মোহাম্মদপুরে র্যাবের একটা অফিস আছে, র্যাবের অফিসের এখানে যে ঘটনাগুলো ঘটেছে 3 রাস্তার মোড়ে, মোহাম্মদ বাস স্ট্যান্ডের পরে, এগুলোর ভিডিওগুলো দেখলে মনে হয় যে হরিফিক, এই দেশে এরকম হতে পারে।
ল এনফোর্সমেন্ট এজেন্সি তার নিজের সিটিজেনের বিরুদ্ধে এইভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে, এটা অবিশ্বাস্য কাহিনী। ফলে এখান থেকে আদালতের সামনে হাজির করার যে প্রায়োরিটি, এটা অ্যাজ এ হোল সবগুলো পসিবল বলে আমার কাছে মনে হয় না। তবে ওয়ান আফটার অ্যানাদার যেতে পারবে যদি তারা কন্টিনিউ করতে পারে। ওকে, আমরা এই প্রসঙ্গটি মিলন ভাই আপনার কাছে, আপনি যেহেতু প্রশ্নটি করেছিলেন সে কারণে উত্তরটি নিয়ে আসলাম। আমরা একটু পরের প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে রাজনীতিতে একটি আলোচনা চলছে, সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের তো একটি তাগিদ সবসময় রাজনৈতিক দলগুলোর প্রতি আছে, কিন্তু সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি এখনই জরুরি, যেহেতু অনেক জায়গায় লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচার নাই, অনেকে সুযোগ সুবিধা, অনেক যে নাগরিক সুবিধাগুলো সেগুলো নিতে পারছেন না, যেগুলো স্বাক্ষরের ব্যাপার অনেক ব্যাপার আছে, সেগুলোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা যে সুপারিশ দিয়েছে সেখানেও তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 4 মাস, এই 4 মাসের ভিতরে তারা সব জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন করবে, যেটি আগে তত্ত্বাবধায়ক সরকার যখনই বিধান থাকুক না কেন ছিল না, এটিও তারা ইনক্লুড করছে। এখন বিদ্যমান বাস্তবতায় যখন প্রধান উপদেষ্টা বলছেন যে 2025-এর ডিসেম্বরে অথবা 2026-এর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ, তখন সেই নির্বাচনের আগে এই স্থানীয় সরকার নির্বাচন কতটুকু চ্যালেঞ্জিং হবে বা সম্ভব কিনা? দেখুন, বেসিক্যালি গভর্নমেন্ট ইজ নট রানিং প্রপারলি। আর সে জায়গায় যে সংস্কারের প্রস্তাবগুলো এসছে, এগুলো কিন্তু এখনও তারা কোনটা কোনটা অ্যাকসেপ্ট করবে, কোনটা কোনটা ফেলে দিবে, সেটাও কিন্তু আমরা জানি না। সেই শুনানিগুলো, গণশুনানিগুলো কিন্তু আমাদের হয়নি। তো এই শুনানিগুলো পরে আমরা যখন দেখব যে নির্বাচন কমিশন সংস্কার কিভাবে করছে, কতটুকু যেতে পারছে, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। তখন আমরা বুঝবো যে নির্বাচন কমিশন ইটসেলফ তাদের সংস্কারের ব্যাপারেও কিন্তু সুপারিশ আছে। তারা কিভাবে এমপ্লয়মেন্ট দেবে, কিভাবে ইলেকশন কন্ডাক্ট করবে, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, এগুলো কিন্তু ইন ডিটেল সেখানে রয়েছে। সেগুলোকে কিন্তু এই ন্যারেটিভগুলো তাদের দিতে হবে। দেওয়ার পরে যেটা অ্যাকসেপ্টেবল হবে, সেটা হওয়ার পরে দে ক্যান জাস্টিফাই যে আগে কোনটা করতে পারে। এত আগাম এই হিউজ নির্বাচন, 300 আসনের নির্বাচন আর লোকাল গভর্নমেন্ট নির্বাচন ইজ কোয়াইট ডিফারেন্ট। এগুলি কিন্তু বিবেচনা আনতে হবে। আর এই পর্যন্ত এই সরকার কিন্তু জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনে এখনও তারা দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারেনি। এই বিষয়গুলো তাদের কন্ট্রোলে আসার পর তারা নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারে, এবং নির্বাচন কমিশন তাদেরকে যেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে হবে, এবং যে নতুন কন্ডিশনে সংস্কারের প্রস্তাবের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো আলোচনার মধ্য দিয়ে যেগুলো সিদ্ধান্ত হবে, সেটা আগে টেবিলে আসার পর আপনি বলতে পারেন কোনটা আপনি করবেন না করবেন না। তার আগে এই বিষয়ে আলোচনা করাটাকে, এটাকে এর ভিতরে একটা রাজনীতি আপনারা নিয়ে আসতে চাচ্ছেন, চিকেন ফার্স্ট না এগ ফার্স্ট। আমার মনে হয় সেই রাজনীতিটা যাওয়ার এখন প্রয়োজন নেই। কিন্তু সেই রাজনীতিটা খুব বড় করে আসছে এ কারণে, যেহেতু কিছু রাজনৈতিক দল, আমি একেবারে নামসহ যদি বলি, যে বিএনপির পক্ষ থেকে এরকম অভিযোগ করা হচ্ছে যে এরকম স্থানীয় সরকার নির্বাচন আগে করার একটা প্রক্রিয়া চলছে, এ কারণে যে এটি করলে হয়তো সরকার কোনো রাজনৈতিক নতুন দল যারা তৈরি হবে তাদেরকে একটা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে, এরকম ডিসকোর্স যেমন আছে, ঠিক পাশাপাশি এই আলোচনাটাও আছে যে স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন জায়গায়, যেহেতু ইউনিয়ন পরিষদের বা বিভিন্ন জায়গায় এই যারা ছিল তারা পালিয়ে গেছে, নতুনভাবে কেউ দায়িত্ব পালন করছে না, এরকম জায়গায় একটি অলিখিতভাবে কেউ ভাগবটোয়ারা করে প্রধান দল যাকে বলা হয় বিএনপির প্রতিও এরকম অভিযোগ আছে, এবং অনেক জায়গায় বিশৃঙ্খলাও হচ্ছে, বলা হচ্ছে যে একই জমি দুইজন দখল করতে গেছে, যে কারণে মারামারিও হচ্ছে। তো এই ডিসিপ্লিন ফিরানোর জন্য জরুরি বলছে, এরকম বাস্তবতায় না না, সেটা আপনি যেইভাবে ইঙ্গিত করছেন আমি সেভাবে জিনিসটা দেখতে চাচ্ছি না। তার কারণ ধরুন, এডুকেশন মিনিস্ট্রি একটা সার্কুলার বলে দিল যে ইউনোরা এই স্কুল কলেজ মাদ্রাসাগুলি দেখবে এবং এটা অ্যাডভাইস করবেন ডিসি। দেখুন, এডুকেশন মিনিস্ট্রি ইটসেলফ তার একটা স্ট্রাকচার রয়েছে, বোর্ড রয়েছে। তো এখন ধরুন আমার কোচুয়া মোর দ্যান 100 স্কুল অ্যান্ড মাদ্রাসা আছে, তারপরে কলেজ রয়েছে। তো একজন ইউনোকে যদি এই মাথাবাড়ি দায়িত্ব দিয়ে দেন, হাউ কুড হি ফাংশন, এটা আমরা বুঝতে পারছি না। সেই জায়গাতে ইউপি চেয়ারম্যান যারা রয়েছে তারা চলে গিয়েছে, তো তাদেরকে এই ফর দ্য টাইম বিং একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে এগুলিকে পালন করার জন্য। আচ্ছা দেখুন, আপনি পার্লামেন্ট ইলেকশনটা ইজ মোর ইম্পর্টেন্ট
দেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন। তা আপনি প্রায়োরিটি সেট করতে হবে যে আপনি যদি স্মুথলি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচন করে একটি রাজনৈতিক দলের হাতে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আপনি ক্ষমতাটা যদি স্মুথলি ট্রানজিশন টাইমটা পার করতে পারেন, তাহলে দে উইল ডু ইট প্রপারলি। আপনি আগে হচ্ছে অ্যাজ হোল দ্য কান্ট্রির সেফটি, সিকিউরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রান করা, সেই জায়গায় আপনার ক্যাবিনেট ঠিক মতো ফাংশন করতে পারছে না, আপনার বিভিন্ন প্রশাসনিকগুলি ফাংশন করতে পারছে না, জনদুর্ভোগ আপনারা পোহাতে পারছেন না, আপনার জনগণের কাছেও যেতে পারছেন না, জনগণ কি বলছে সেটাও আপনারা বলছেন না। এমনকি কিছু কিছু সাংবাদিক একটু বেশি লেখালেখির কারণে তাদেরকে আপনার সেক্রেটারিয়েটে যাওয়ার পাস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছে। তার মানে তারাও কিছুটা ফেসিবাদের দিকে যাচ্ছে। তো এমন একটা অবস্থায় আমি মনে করি যত শীঘ্রই সম্ভব এই জাতীয় নির্বাচন দিয়ে সরকার ট্রানজিশন স্টেটটা পার করে দিক, তারপর লেট দেম ডিসাইড যে তারা উপজেলা। আর আমি আগেই বলেছি যে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন করার মতো তাদের স্ট্রেংথ নেই, এগুলি পলিটিক্যাল রেটরিক বলতে চাচ্ছে। সেই স্ট্যান্ড যদি তাদের না থাকে তাহলে জাতীয় নির্বাচন তারা কোন স্ট্যান্ডে করবে? জাতীয় নির্বাচন আর এটার মধ্যে কিন্তু ডিফারেন্ট রয়েছে। এটা তো ধাপে ধাপে করতে পারবেন, জাতীয় নির্বাচন তো একদিনে করবেন, আরো বড় কর্মযোগ্য। ইয়েস, কিন্তু ধাপে ধাপের আগে আপনি জাতীয় ইলেকশন করে আপনি একটা প্রপার গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার, সেটা ঠিক আছে। আপনি যদি ধাপে ধাপে দেশকে উত্তেজিত করেন, সেটা এখনই আপনি কন্ট্রোল করতে পারছেন না, ধাপে ধাপে যদি আবার ইনস্টিগেট করেন, আপনি যেমন নিয়ন্ত্রণের বাইরে বলি তো এখন এই সমস্ত কিছু হচ্ছে, আমরা আন্তর্জাতিক সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছি। তো ধাপে ধাপে আর সমালোচনা বাড়ানোর প্রয়োজন নেই, এক ধাপই আপনি পার্লামেন্ট ইলেকশন শেষ করেন, লেট দেম গো ধাপে ধাপে। ওনাদের ধাপে ধাপে করার ক্যাপাসিটি নেই। আচ্ছা, শিশির ভাই, আপনি কি এটার সাথে কোনো মিলন ভাইয়ের বক্তব্যের সাথে ভিন্ন মত বা আপনার কোনো মতামত আছে কিনা স্থানীয় সরকার এবং জাতীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে? এখানে ব্যাপারটা আরো ডিপ। জি, স্থানীয় আর জাতীয়র মধ্যে সীমাবদ্ধ না। ইউনিয়ন পরিষদ, দেখেন যে যে প্রক্রিয়ায় গভর্নমেন্ট গঠিত হয়েছে, জি, এই প্রক্রিয়াটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া, এটা প্রথাগত প্রক্রিয়া নয়, কোনো ট্রান্সফার হয়নি পাওয়ারের পিসফুল ইলেকশন মেকানিজমের মধ্য দিয়ে। তাহলে ট্রান্সফার হলো কি করে? এটা কি কনস্টিটিউশনালি নন কোনো প্রসেস? আমাদের সংবিধানে কি এটা আছে নেই যে 1 বছর 1.5 বছর পরে জোর করে ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়া যাবে কাউকে, হেলিকপ্টার দিয়ে চলে যাবে? তখন কে রাষ্ট্র গঠন, রাষ্ট্র চালাবে কে তখন? এই সরকারের সবচাইতে বড় শক্তি হলো গণ অভ্যুত্থান এবং ইন্টারন্যাশনাল জুরিসপ্রুডেন্সে কনস্টিটিউশনাল লজ অ্যান্ড দি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল অ্যান্ড সিভিল ল যাই বলি না কেন, সব কিছুর মধ্যে সোর্স অফ পাওয়ারের যে কটা থিওরি আছে তার মধ্যে অভ্যুত্থান হলো একটা থিওরি। তাহলে গভর্নমেন্ট যা করছে, সভারেন পাওয়ার যে তারা এক্সারসাইজ করছে, ইলেক্টেড না হয়ে যাওয়ার পরেও, ফর্মাল ইলেকশন প্রসেসের মধ্যে না দেওয়ার পরেও তার ভ্যালিডিটি কি? তার একমাত্র ভ্যালিডিটি হলো এই অভ্যুত্থান, ইফেক্টিভ রেভলিউশন। এই ইফেক্টিভ রেভলিউশনের মধ্য দিয়ে যে গভর্নমেন্ট গঠিত হয়, এখন সংস্কার কমিশনের রিপোর্ট আসছে, এখন প্রশ্ন আসবে যে কোন কোন বিষয়ে স্টেক হোল্ডাররা, রাজনৈতিক দলগুলো একমত পোষণ করছে। একমত যদি পোষণ করে 10টা বিষয়ে, এই 10টা বিষয়ে একমত পোষণ করার পর একটা চার্টার প্রয়োজন হবে। এই কনস্টিটিউশনের অধীনে এরকম ইলেকশন আয়োজন করার তো প্রসেস নাই। এখন যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশন কি বলছে? না। কোনো ধরনের কোনো নিয়ম পদ্ধতি তো নাই। তাহলে যদি আমরা বলি যে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল মিলে, স্টেক হোল্ডার মিলে 10টা 20টা বিষয়ে একমত পোষণ করবে, একটা চার্টার ডিক্লেয়ার হবে, ওই চার্টারের অধীনে একটা ইলেকশন হবে। ফর এক্সাম্পল, বিএনপির প্রপোজালের মধ্যে আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এখনকার কনস্টিটিউশন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নাই তো, তাহলে কি করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট? তারা নির্বাচিত হলে তারপরে নির্বাচিত হবেন কি হয়ে 2/3 মেজরিটি না পেলে কি হবে? আচ্ছা, 2/3 মেজরিটি যদি না পান তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষ কোথা থেকে আনবেন? কনস্টিটিউশন ফর্মুলেট করবেন কি করে? এই প্রক্রিয়ার মধ্যে এখন সময় বেসিক কিছু বিষয়ে একমত পোষণ করা, এর অধীনে সকলেই একমত হয়ে এই ঐকমত্যই হবে চার্টারের বেসিস। এবং এটা হয়েছিল শাহাবুদ্দিনের আমলে। শাহাবুদ্দিন চিফ জাস্টিস ছিলেন, ওনাকে আমরা নিয়ে একটা সরকারে নিয়ে গেলাম, ইলেকশন করলাম, আবার ঘুরে নিয়ে এসে আবার, এগুলো তো কনস্টিটিউশন আননোন প্রসেস, কিন্তু 3 জোটের রূপরেখার কারণে, এটাই বলতে গেছি, একমত হওয়ার কারণে এটা পসিবল, এখনো পসিবল। এই ধরনের গণ অভ্যুত্থানের পরে এখনো যদি বেসিক স্ট্রাকচারাল চেঞ্জের ব্যাপারে আমরা একমত পোষণ করতে না পারি, দ্যাট উইল বি রিয়েলি আনফরচুনেট। কিন্তু করার পরে ইলেকশন মেকানিজম অবশ্যই এন্ড অফ দিস ইয়ার অথবা আগামী বছরের শুরুতে এই প্রক্রিয়া করেও ইলেকশন হোল্ড করা পসিবল। ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইম্পার্শিয়াল ইলেকশন হোল্ড করা পসিবল।
মানে দুইটা নির্বাচনই, জাতীয় এবং স্থানীয়? না, আমি মনে করি জাতীয় নির্বাচনই আগে করা প্রয়োজন, এবং জাতীয় নির্বাচনটা যদি সঠিকভাবে করা যায়, যে প্রপোজালগুলো ওনারা দিয়েছেন, কনস্টিটিউশনাল সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশন, দেখবেন জাতীয় নির্বাচন ওনারা বলছেন 300টি আসন হবে, 100টি আসন মহিলাদের জন্য হবে। জি। এবং উচ্চকক্ষ কি করে গঠিত হবে, নিম্নকক্ষ কি করে গঠিত হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে রিলেশনশিপ কি করে হবে, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার ব্যালেন্সটা কি করে মেনটেন করা হবে, এবং সংবিধানের মূলনীতিতে কি কি জিনিস পরিবর্তন আনা প্রয়োজন। এই জায়গাগুলো যদি নতুন ইলেকশনের আগেই আমরা সেটেল করতে পারি, দ্যাট উড বি ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট ফর দিস নেশন। আর যদি করতে না পারি, অনেক হতাশা জায়গা করে নেবে। এখন শিশির ভাই, এই বিষয়টা নিয়ে যেহেতু আপনি বললেন নির্বাচন এবং যদি বলি সংবিধান সংস্কারের জায়গা, সেখানে বেশ কিছু প্রস্তাব আছে, যেটি বললেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা হয়তো অনেকেই একমত হবে, কিন্তু যখন বলা হবে যে দুইবার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, এরকম বিধান যদি হতে যায়, কিংবা আপনার যেমন প্রভিন্সের বিধান বা প্রদেশের বিধান করতে যাচ্ছে জনপ্রশাসন, সেখানে হয়তো অনেকে একমত হবেন না। তারপরে উচ্চকক্ষে আপনার যে 105টি আসন থাকবে, তার ভিতরে 5টি রাষ্ট্রপতি দিবেন, 100 জন আসবে। নিম্নকক্ষে যে ভোটানুপাতিক হারের সেটির প্রতিনিধিত্ব, সেটিও বড় দল হিসেবে বিএনপি চাইবে না, খুব স্বাভাবিক, আমরা আগেও তাদের বক্তব্যে সেটি বুঝেছি। এরকম যে জায়গাগুলোতে মোটা দাগে একমত হতে পারবে না, সেই জায়গাগুলোর ক্ষেত্রে কি হতে পারে? আমি বলছি যেগুলো একমত হতে পারবে না সেখানে তো আর চার্টার হবে না, যেখানে একমত হতে পারবে সেখানেই চার্টার হতে হবে। একমতটাই হবে, ঐকমত্য পোষণ করাই হবে চার্টার ডিক্লেয়ার করার একমাত্র বৈধতা। কারণ এই চার্টার ডিক্লেয়ার করার আগে তো কোনো গণভোট নাই, তাহলে কি করে নতুনটা আসবে, কি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে? ফর এক্সাম্পল, বিএনপি প্রস্তাব করেছে 2বারের বেশি, পরপর 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না। বিএনপি পার্শিয়ালি এগ্রিড, পরপর 2বারের বেশি হতে পারবে না, তার মানে কি এখন পারবে, পরের বার পারবে, এরপরে গ্যাপ দিয়ে পারবে, আবার ঘুরে আসতে পারবে। তা যদি আর অন্যরা কি বলছে, এজ এ হোল 2বারের বেশি পারবে না, তাহলে পার্থক্যটা খুব বেশি না, ছোট ছোট পসিবল। জি, পসিবল, কাম টু দ্য কনক্লুশনে আসা পসিবল। এবং এটার জন্যই যে রিকনসিলিয়েশন কমিশন, ঐকমত্য কমিশন, যেটা 15 তারিখ থেকে শুরু হয়েছে, তাদের নেগোসিয়েশন ক্যাপাসিটি, স্টাইল, প্রসেস, এফিসিয়েন্সি, ইনোভেটিভ ক্রিয়েটিভ আইডিয়াজ, বিএনপি, জামাত ইসলামী, আদার পলিটিক্যাল পার্টিস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স ইনক্লুডিং স্টুডেন্টস, তারা যদি ফেয়ার প্লে করতে পারে, ওয়াইজ প্লে করতে পারে, আমার ধারণা এই দেশে নতুন দিগন্তের সূচনা হওয়া পসিবল। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমরা একটু মিলন ভাই আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি, সেটি হচ্ছে যে অনেক মানুষের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, এবং সেই জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ দেখতে চায় জাতি, এবং সেখানে কিছু সংস্কারও চায়, যে সংস্কারগুলো হয়তো নির্বাচিত সরকারের পক্ষেও অনেক ক্ষেত্রে করা কঠিন। যেমন বিচার বিভাগের কিছু বিষয় আছে যেগুলো আসলে নির্বাহী বিভাগ পারেই না। তো সেরকম জায়গা থেকে, কিংবা সংসদেও কতটুকু করতে পারবে তার কিছু রূপরেখা যদি সবাই মিলে আগেই না করে, হয়তো অনেক ক্ষেত্রে জটিলতাও বাড়তে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্য না হলে সেটিও তো সম্ভব না। তো আপনার কি মনে হয় মোটা দাগে এতটুকু ক্ষেত্রে কি সবাই একমত হবে যাতে শহীদদের রক্ত বৃথা যাবে না? হ্যাঁ, অবশ্যই। আমি এই ব্যাপারে সত্যিকার অর্থেই আমি উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আছি। যেটা শিশির মনি সাহেব যে জায়গাটি শেষ করলেন, সেই জায়গাতে এই যে জাতীয় ঐক্যমত্যের জন্য একজন রিপ্রেজেন্টেটিভকে গভর্নমেন্ট সিলেক্ট করেছে কথা বলার জন্য, এবং যে ডিফারেন্স অফ ওপিনিয়নগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা পূর্ব ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে তো আসার পরে একটি জাতীয় সনদ স্বাক্ষরিত হতে হবে বিভিন্ন দল মত নির্বিশেষে, স্টেক হোল্ডারদের। সেগুলি তো আমাদের নির্বাচনের এজেন্ডা হবে। সেই জায়গাতেই আমাদের এই বিপ্লবের পরিপূর্ণতা পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। তার মানে যে বিএনপি যে কথাটি বলছে যে আমরা নির্বাচিত হলে, আমরা এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা নির্বাচিত হলে এই জিনিসগুলো করব, কিন্তু শিশির মনির ভাই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, যদি 2/3 তার মেজরিটি না থাকে সে তো পারবে না। এই জায়গায় তাহলে এখনই একমত হতে সমস্যাটা কোন জায়গায়? না, সংস্কার প্রক্রিয়ায় কিছু কিছু আছে কনস্টিটিউশনাল বাইন্ডিং, জি জি, আর কিছু কিছু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ একমত। তো সেই জায়গায় কনস্টিটিউশনাল বাইন্ডিংয়ের সংস্কারগুলোর জন্য আমাদের ঐক্যমত্য হওয়ার পরে জাতীয় সনদ
স্বাক্ষরিত হবে স্টেক হোল্ডারদের মধ্যে, সেটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে, অতএব সেটা কন্টিনিউয়াসে চলবে। আর সংস্কার তো চলমান, সব কিছুই সংস্কার হতে হয়। সেই ক্ষেত্রে আগামী দিনে অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কারগুলো যারা সরকার আসবেন তারা করবেন। এক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলছিলাম যে একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন যদি হতো এবং এটা যদি এই দুদক বা নির্বাচন কমিশনের মতো যদি হতো, ইজ প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি, এবং এই এডুকেশনটা কিন্তু অলওয়েজ এটা চেঞ্জিং। সেই ক্ষেত্রে যদি এই ধরনের কোনো কমিশন হতো, সেটাও আমাদের একটা কার্যকরী ভূমিকা রাখতো। কিছু কিছু সংস্কার কমিশন পার্মানেন্টলি করা যেতে পারে এবং কনস্টিটিউশনালি যেগুলি আগামী দিনে আমাদের কন্টিনিউয়াসলি তারা আমাদেরকে গাইড করবে, লাইক রিসার্চ, যেটা আমি অনলি আই সাজেস্ট ইন এডুকেশন সেক্টর, বাট সেটা হয়নি। হাউএভার আপনার প্রশ্ন উত্তর ইয়েস, আমি আশা করি এবং হবে ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন একদম, যে আমরা 15 তারিখ থেকে যতটুকু জানি যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে এই জাতীয় ঐকমত্য কমিশন, যেটি প্রধান উপদেষ্টা এবং আলী রিয়াজ তাদের সহ যে 6টি কমিশনের প্রধানকে নিয়ে যেটি করা হয়েছে, তারা আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবে এবং এই বসার আগেই বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে যে এটি হয়তো শেষ পর্যন্ত কোন জায়গায় যে দাঁড়াবে, কিংবা রাজনৈতিক ঐক্যের জায়গায় বিভক্তি তৈরি হওয়ার কোনো শঙ্কা দেখছেন কিনা? না, দেখুন, এই যে বিএনপি বলেছে 31 দফায় যে আমরা নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠন করব, এর প্রেক্ষিত কিন্তু তৈরি হয়েছে, কারণ আজকে একটা মেজর পার্টি অ্যাবসেন্ট। তো সেই জায়গাতে নির্বাচনটা আর কম্পিটিটিভ হওয়া, বা সেই ক্ষেত্রে যদি যারা স্মল স্টেক হোল্ডার রয়েছে, যাদের এতটা পপুলারিটি নেই, পপুলার ভোট কম রয়েছে, তারাও কিন্তু এখানে রাষ্ট্র গঠনে ইনভলভমেন্টের জন্যই এই প্রস্তাবটি করা হয়েছে। ইন দিস কেস আমি মনে করি যে ইয়েস, ওই যে জাতীয় সনদের কথা বললাম, সেই জায়গাটি যখন আমরা ঐক্যমত্য বসবো, এবং আমরা সকলেই চাচ্ছি একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন হওয়ার জন্য, এবং সেই নির্বাচন হতে হলে আমাদের সেই জায়গাতে যেতেই হবে, সকল পথকে একত্র করে এক পথে আমাদের যেতে হবে, এবং সেই জায়গায় আমাদের এই বিপ্লবের রক্ত আমাদের জন্য বয়ে আনবে একটি স্বাধীন, সার্বভৌম, সুন্দর রাষ্ট্র। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আনম এহসানুল হক মিলন এবং অ্যাডভোকেট শিশির মনির, আপনাদের দুজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এত রাতে এতক্ষণ বসে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, একটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশ গড়তে হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রস্তাবে যেমন কিছু ক্ষেত্রে ঐকমত্য দরকার, ঠিক তেমনি জাতি গঠনে সবাই একত্রিত হয়ে এগিয়ে যাওয়া দরকার। শুধু শেষ করবো একটি কথা বলে, আজকে টিআইবির যে আমরা প্রতিবেদনে দেখি যে বাংলাদেশ বিশ্বের 180টি দেশের মধ্যে 151তম। প্রতি বছরেই দেখা যাচ্ছে দুর্নীতির বিভিন্ন সূচকে গত 15 বছরে সেটি আরও বেশি হয়েছে। বাংলাদেশের অবস্থা ক্রমান্বয়ে খারাপ হয়েছে। আমরা যেমন এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, নতুন নির্বাচন দেখতে চাই, রাষ্ট্রের কাঠামোগুলোর ক্ষেত্রে অনেক সংস্কার দেখতে চাই, সবার আগে প্রয়োজন দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।